ভগবান যেরকম মানুষকে বানিয়েছে সেরকম জিনদেরও বানিয়েছে। মেয়েটা সবসময় হাত কাটা জামা প্যান্ট পরে থাকতো, দুপুরবেলা ছাদে যেত, ঘোরাফেরা করতো, খুব প্রিয় লাগাতো, খুব হাত কাটা জামা প্যান্ট পরতো, পায়ে এতটা তোমার শর্টস পড়ছে, তার যার বডি পার্টস কিছুটা হলেও দেখা যাচ্ছে। ও ছাদে ঘোরাফেরা করেছে, তারপরে যখন ও নিচে এসেছে ওর পিঠে জ্বালা করছে, ওর মাকে ডেকেছে, মাকে ডেকে বলছে মা দেখো তো পিঠে জ্বালা করছে। ওর মা তখন দেখছে পিঠের মধ্যে একটা নখের আছে। রোজ রাতে ওর মনে হতো যে খাটের আশেপাশে কেউ ঘুরছে। অনেক সময় দেখবে তুমি শুয়ে আছো, তোমার হট করে ঠক করে একটা আওয়াজ হলো। অনেক সময় আমরা ভাবি টিকটিকি ইঁদুর এই ওই, নাও হতে পারে। একজন মারা গেছিল পাড়ারই একজন, সে দরজায় নক করেছে, দুবার করে নক করেছে। আমি পরে দেখাবো নকটা কিভাবে করেছিল। তোমার ধরো এটা কাঠের দরজা, নকটা কিভাবে হয়েছিল এরকম। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা হরর পডকাস্ট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়েছি নিউরোলজি বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ অনিরুদ্ধ রয়কে, যাকে তোমরা এর আগেও আমাদের পডকাস্ট বেলা চ্যানেলে দেখেছো। তখন সে তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিল। আজকে আবারও সে এসেছে তার সাথে ঘটে যাওয়া এবং তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু অবাস্তবকর এবং ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো এবং এনজয় করো। সো ওয়েলকাম অনিরুদ্ধ রয় অন পডকাস্ট ওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? সব এই চলে যাচ্ছে। তো আজকে আবারও একটা হরর বিষয়ের উপর আমরা কথা বলতে চলেছি। হ্যাঁ, হরর এই শব্দটা শুনেই এখন বাংলায় বিশেষ করে পডকাস্টে ম্যাক্সিমাম সব হরর জিনিসের উপর চলছে কথাবার্তা। কতটা সত্যি, কোন বিষয়টা কতটা সত্যি সেটা কেউ জানে না। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তুমি যেটা আমাকে অফ দ্য ক্যামেরা বলছিলে, সেটা হলো জিন। এই বিষয়ে আমার অতটা বেশি নলেজ নেই, কারণ আমি খুব একটা এইসব বিষয় মানি না বললেই চলে। তা এই তুমি যদি আমাদের প্রথমে বলো যে জিন জিনিসটা কি হয়। জিন হচ্ছে মানে যেরকম আমাদের হিন্দু ধর্মে অনেক রকমের এন্টিটি আছে, ঠিক আছে, সেরকমই জিন হচ্ছে ইসলাম ধর্মের মানে একটা এন্টিটি, যাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ঈশ্বর তাকে আগুন দিয়ে তৈরি করেছিল, যেরকম মানুষকে মাটি দিয়ে তৈরি করা, ঠিক আছে, সেরকম জিনদের আগুন দিয়ে তৈরি করা। আর এটা বলা হয় যে তারা আমাদের সাথেই কিন্তু থাকে, কিন্তু তাদেরকে দেখা যায় না, তারা আমাদের এই রেলেমের মধ্যেই থাকে। আর তারা মানুষের ফিগারও নিতে পারে বা মানুষের সাথে সহবাস করতেও তারা কিন্তু সক্ষম। আর তাদের এনার্জি বা পাওয়ারটা কিন্তু মানুষের থেকে অনেক বেশি, ঠিক আছে। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, এবার সেটা আমি জানি না কতটা সত্যি। ইজিপ্টের যে পিরামিডগুলো সেগুলো মানুষের সাথেই কিন্তু জিনরা মিলে বানিয়েছিল, সেটা হঠাৎ করে আমার কাছে আসে। এবার সেটা আমি জানি না কি কোথা থেকে কি আপলোড করেছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মানে প্রায় মোটামুটি 10 থেকে 12 জন জিন ছিল, যাদের হাইট কিন্তু বিশাল। মানে ধরো তোমার এখান থেকে মাটি থেকে ওপরে যে ফ্যানটা আছে অতটা, আর আমাদের মতো কিছু মানুষ যারা কিন্তু তাদেরকে হেল্প করছিল ছোট পাথরগুলো এক জায়গায় রাখতে, তারা হেল্প করছিল। আর বড় বড় যে জিনগুলো ছিল তারা কিন্তু বড় বড় পাথরগুলো, যেগুলো মানে অনেক সময় হয় না যে মানে পিরামিড গুলোর মধ্যে অনেক বড় পাথর, যেটা একটাই পাথর সেটা এরকম ভাবে রাখা হয়, সেইগুলো কিন্তু তারা নিয়ে আসছিল। তো জিনদের পাওয়ার কিন্তু মানে বিশাল, এটা তুমি ভাবতে পারবে না যে জিনদের কি ধরনের পাওয়ার আছে। আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে জিনরা কিন্তু মানে অতটা ভালো ভালো হয় না, ঠিক আছে। জিনরা কিন্তু মানে যেরকম দেখা যেত যে আলাদিনের সাথে যে জিনের একটা আমরা স্টোরি শুনি, সেটা কিন্তু খুবই মানে কম, বাস্তবে সেই জিনিসটা কিন্তু কম। না, জিন বলতে সবাই ওই জিনিসটাই জানে যে আলাদিনের সাথে যে জিন ছিল, হ্যাঁ, ওই ছাড়া আর আগে আগে কিন্তু আমরা তাই জানতাম। কিন্তু জিন, হ্যাঁ ওটাই সেই জিন, কিন্তু জিনদের যে নেচারটা সেটা কিন্তু আলাদা। ওই আলাদিনের ওই জিনের মতো কিন্তু সব জিনের নেচার নয়। আর জিনরা অবশ্যই ভালো হয়, খারাপ হয়, কিন্তু খারাপটাই বেশি হয়। তারা রোদে থাকতে বেশি পছন্দ করে না, তারা থাকে হচ্ছে মানে একদম পাহাড়ে গুফার মধ্যে, ঠিক আছে, যেখানে কোনো মানুষের যাওয়া পসিবলই নয়, ঠিক আছে। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি তারা সানলাইটটাকে পছন্দ করে না, তারা মানুষের আশেপাশে থাকতে অতটাও পছন্দ করে না। কিন্তু অনেক জিন আছে যাদের ইন্টেনশনটা খুব খারাপ, ঠিক আছে, সেক্সুয়াল ডিজায়ার থাকে যাদের মধ্যে, সেই ধরনের জিনরা কিন্তু থাকে। সেই ধরনের জিনরা কিন্তু মানে মেয়েদের সাথে সহবাস করার জন্য তারা কিন্তু থাকে। আর তাদের মধ্যে এই জিনিসটা থাকে সবসময় যে তারা একটা টার্গেট করে
যে কোন মেয়েকে ধরবো, কিভাবে জিনিসটা করবো, সেই জিনিসটাই কিন্তু তারা সবসময় ট্রাই করে। কিন্তু সবাই এরকম হয় না, মানে মানুষের যেরকম ভালো খারাপ মিশে, ওদেরও কিন্তু ভালো খারাপ মিশে মানে আছে। এইটাও কি যেরকম আমাদের হিন্দু ধর্মে কেউ মারা গেলে তার আত্মা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে, বা তার আত্মা যেরকম যাই বলো, পেতনি বলো, ভূত বলো, যা ইচ্ছা বলো, সেরকম যেরকম থাকে হিন্দু ধর্মে, সেরকম হুম। কি মানে মুসলিমদের মধ্যে কেউ মারা গেলে তারপরেই কি সে জিন হয়ে যাচ্ছে? জিনরা কিন্তু মারা গেলে হয় না, জিনরা একটা এন্টিটি। ওকে। মানুষ যেরকম একটা মানে এন্টিটি, মানুষকে যেরকম বলা হয় যে ভগবানই বানিয়েছে, ঠিক আছে, আমি তোমাকে এটা জেনারেল ভাবে বলছি, মানুষকে ভগবানই বানিয়েছে, সেরকম জিনদেরও কিন্তু ভগবানই বানিয়েছে। ঠিক আছে, তুমি একটা যদি কথা বলো যে একদম প্রথম মানুষ, যে একদম পৃথিবীর প্রথম মানুষ, সে কোথা থেকে এসেছিল? তাকেও তো কোনো একটা জায়গা থেকে জন্ম নিতে হয়েছিল। একদম। তো সে কোথা থেকে এসেছিল? তুমি আমাকে বলো যে তুমি কি মনে করো সে কোথা থেকে এসেছিল? সেটাই ঠিক আমার আছে, মাথায় নেই। আমাকে যেরকম ধরো জন্ম নিতে হয়েছে আমার বাবার থেকে, সেরকম তোমাকেও নিতে হয়েছে। তো একদম যে ফার্স্ট এসেছিল সে কোথা থেকে এসেছিল? তার নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে। তো সেটাই বলছি আমি, যে ভগবান যেরকম মানুষকে বানিয়েছে সেরকম জিনদেরও বানিয়েছে। আর জিনদের বানানো হয়েছিল মানুষের হেল্প করার জন্য, বা ভগবানেরও হেল্প করার জন্য। কিন্তু কিছু কিছু এরকম জিনের আছে যারা ঠিক করে যে আমরা কেন কারোর হেল্প করবো, আমরা নিজেদের একটা সাম্রাজ্য বানাবো। তো তারা তাদেরকে সেইভাবে তারা মানে তাদেরকে যেহেতু আগুন দিয়ে বানানো হয়েছিল, তাদের এনার্জিটা বিশাল, মানুষের থেকে বেশি অনেক পাওয়ার তাদের। আর তারা নিজের একটা সাম্রাজ্য বানিয়ে নেয়, যেই জিনেরা এখন থাকতে পারেনি, যারা হেল্প করতে যারা সহমত হয়নি, তারা নিজের মতো একটা করে নেয়, আর তাদের সেই সাম্রাজ্যটা আছে। কিন্তু জিনদের কিন্তু দেখা যায়, আমি এরকম অনেক জিনিস শুনেছি যে তোমার সৌদি আরবে কেউ ঘুরতে গেছিল, ঠিক আছে, তো সেইখানে সে কি করেছিল, তোমার একটা ছেলের সাথে তার আলাপ হয়েছিল। আলাপ হওয়ার পরে তারা খুব ভালো বন্ধু হয়ে গেছিল। ঠিক আছে, বন্ধু হতে 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 কথাবার্তা হতো, ঘোরাফেরা সবই হচ্ছে, কিন্তু রাতে কিন্তু মানে দিনে কিন্তু দেখা যেত না তাকে, লোকটাকে, ছেলেটাকে কিন্তু দিনে দেখা যেত না, শুধু ওকে। রাতে দেখা যেত। দিনের বেলা কিন্তু সে গায়েব হয়ে যেত, তার যে ফোন নাম্বার সেটাও কিন্তু সুইচ অফ থাকতো, ফোনে তাকে পাওয়া যেত না। তো সেই মহিলাটা যখন ফিরে আসে, আমাদের কলকাতায় যখন ফিরে আসে, তো ওই ওই ছেলেটা বলেছিল যে আমিও যাব। এবার একদিন ওই ছেলেটা ফোন করে বলে যে আমি আসছি। এবার ওইখান থেকে একদিনের মধ্যে কি করে আসা সম্ভব? ঠিক আছে, ওই আসছি বলে সে কিভাবে সেই মহিলাটার দরজার গেটের সামনে গিয়ে বেল বাজাতে পারে, যেখানে সে তার অ্যাড্রেসই জানে না। ওই একদম। মহিলাটা যখন ওখানে ছিল, ওই মহিলাটার কাছে আইফোন 13 প্রো ম্যাক্স ছিল। ওকে। তো সেইখানে মহিলাটার মাথায় চলছিল কি, আহ, একে তো আমি বেশি দিন চিনি না, আমি ফোনটা বার করবো না, যদি চুরি করে নেয়, এখানে তো আমি এসেছি ঘুরতে, আমার তো সেরকম ভাবে চেনা জানা না, জাস্ট কিছুদিনের বন্ধু। তখন এটা ওনার মাথায় মাথায় চলছিল, ঠিক আছে, মাথার ভেতরে জিনিসটা চলছিল। তো তখন সেই ছেলেটা বলে যে তুই কি ভাবছিস শুধু তোর কাছে আইফোন 13 আছে, আমার কাছেও আছে। তখন সে পকেট থেকে বার করে আইফোন 13 প্রো ম্যাক্সটা দেখায়। ঠিক আছে, এটা আমার একটা শোনা একটা ঘটনা। ঠিক আছে, তো ওরা মাইন্ডও রিড করতে পারে। ওকে। ঠিক আছে, আর ওদের পাওয়ার হচ্ছে মানে বিশাল, মানুষের মানে ধারণার বাইরে। এরকম অনেক ইনসিডেন্ট আছে। আর ম্যাক্সিমাম যে ইনসিডেন্টগুলো এখন শোনা যায় সেগুলো হচ্ছে মহিলাদের সাথে জিনদের সহবাস। ঠিক আছে, সেরকমই একটা ইনসিডেন্ট আজকে আমি তোমাকে বলবো, যেখানে এই জিনিসটা হয়েছিল। এটা আমার শোনা ঘটনা, এটা আমার কোনো কেস নয়। আর এটা আমি মানে নিজের চোখে অতটাও দেখিনি, এটা জিনিসটা শুনেছি, কিন্তু আমি মার্কগুলো দেখেছিলাম, গায়ে যে আঁচড়গুলো, ঠিক আছে, যে ব্যাড টাচ বলা হয়, সেই জিনিসগুলো আমি দেখেছিলাম। যেহেতু আমি গেছিলাম আমার সেই রিলেটিভের বাড়িতে, তখন শোনার পরে সবাই যায় না, সেরকম আমার মায়ের সাথে গেছিলাম, তখন আমি জিনিসগুলো দেখেছিলাম। তখন আমি অকাল্ট ফিল্ডের সাথে এতটা মানে যুক্ত ছিলাম না। ঠিক আছে, জাস্ট আমার এই ঘটনাটা মনে আছে, আমি শুনেছি এটা, সেটাই আজকে জানারেট করবো। ওকে। তোমারই ফ্যামিলির সাথে ঘটে যাওয়া? আমাদের হ্যাঁ, একজন আমাদের রিলেটিভ আছে, তাদের সাথে ঘটেছে, মানে মেনলি যে রিলেটিভ, আমার যিনি রিলেটিভ, তার মেয়ের সাথে হয়েছিল। ওকে। ঠিক আছে, তো সেখানে যে ব্যাপারটা যেটা হয়েছিল, মেয়েটা সবসময় মানে হাত কাটা জামা প্যান্ট পরে থাকতো। ঠিক আছে, বাড়িতেও থাকতো, দুপুরবেলা ছাদে যেত, ঘোরাফেরা করতো, রাতের বেলা মানে খুব ডিও লাগাতো। ঠিক আছে, মানে অতিরিক্ত গা দিয়ে এমন মানে তোমার গন্ধ, তুমি যদি দূর থেকে ইয়ে করো, ধরো আছে ঘরের মধ্যে, তুমি এখান থেকে ওই স্মেল তুমি পাবে, এতটাই ডিও লাগাতো। ঠিক আছে, ওকে। চুল খুলে এদিক ওদিক যেত। ঠিক আছে, আর নিট অ্যান্ড ক্লিন তো ছিলই, নিট অ্যান্ড ক্লিনটা অবশ্যই ছিল, কিন্তু খুব ডিও লাগাতো, আর খুব হাত কাটা জামা প্যান্ট পরতো। ধরো এই পায়ে এই এতটা তোমার শর্টস পড়ছে, যার যার বডি পার্টস কিছুটা হলেও দেখা যাচ্ছে। ওকে। তো জিনরা না কি হয়, ধরো আমি জানি না ওদের কিভাবে ওরা কি অ্যাট্রাক্ট করে, তো ওকে হয়তো কোনোভাবে ভালো লেগেছিল, তো সেইভাবে ওকে ওর সাথে সে চলে আসে। এবার এটা প্রথম প্রথম বোঝা যায়নি, প্রথম প্রথম বুঝতে পারেনি কেউ। তো আমি জানি না যে জিনরা কি দেখে অ্যাট্রাক্ট হয়, বা যারা পরিষ্কার তাদেরকেই এভাবে এই জিনিসটা করে কিনা, বা ওদের কি ক্রাইটেরিয়া থাকে ধরার জন্য একটা মেয়ে, মহিলাকে বা মেয়েকে। ঠিক আছে, কিন্তু যেটা হয়েছিল সেটা আমি বলছি।
তো ও একদিন কি করেছিল, ছাদে গেছিল। ছাদে গিয়ে দুপুরবেলা তোমাকে বললাম যে ছাদে চলে যেত এদিক ওদিক, মানে ও কিছু মানতো না যে দুপুরবেলা যাবো না, চুল খুলে যাবো না। হ্যাঁ। ও সেরকম ভাবে চলে গেছিল। চলে গিয়ে ও ছাদে ঘোরাফেরা করেছে। এবার তারপরে যখন ও নিচে এসছে, ওর পিঠে জ্বালা করছে, ওর পিঠের মধ্যে জ্বালা করছে। এবার ওর মাকে ডেকেছে, যেহেতু ও নিজে পিঠটা দেখতে পাচ্ছে না, ওর মাকে ডেকেছে। মাকে ডেকে বলছে, মা দেখো তো পিঠটা জ্বালা করছে, কি কামড়েছে বা কি হয়েছে দেখো তো। তো ওর মা তখন দেখছে পিঠের মধ্যে একটা নখের আঁচড়, একটাই নখের আঁচড়, ঠিক আছে, আর সেটা অনেকটা বড়। এবার মা বলছে যে এত বড় আঁচড় মানে কিভাবে লাগলো, তুই কি চুলকেছিস কোনোভাবে, নখ লেগে গেছে? ওর হাতে নখটাও বড় ছিল। বলছে যে না আমি তো চুলকে না, আমি তো ছাদে ছিলাম, আমার তখন জ্বালা করলো বলে আমি নিচে এলাম, যে কি হয়েছে আমি দেখি। আর অতিরিক্ত জ্বালা করছে, আর আঁচড়টা এমনভাবে মেরেছে ওখান থেকে ড্রপ 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 রক্ত বেরোচ্ছে। এরকম এরকম না যে রক্ত বেরোচ্ছে না শুধু লাল হয়েছে, এরকম না, ড্রপ 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 রক্ত বেরোচ্ছে, মানে ভালোভাবেই মারা হয়েছে। তো তখন ওর মা বললো ঠিক আছে ছাড়, তোকে তো অনেকদিন বারণ করে যে ছাদে যাবি না, দুপুরবেলা ছাদে যেতে নেই, অনেক কিছু থাকে তুই মানিস না এই জিনিসগুলো। তো সেখানে যদি মেডিসিন লাগায়, মেডিসিন লাগিয়ে সে তারপরে থেকে কি করে যে দু-তিন আর যায়নি, 2-3 দিন আর ছাদে যায়নি, মায়ের কথাটা শুনেছে যায়নি। এবার বিছানার মধ্যে তোমার রাতের বেলা শুয়ে আছে, একদম ধরো যেদিনকে আঁচড়টা মেরেছে তারপরের দিনই, একদম আমি শুনেছি এটা সেটাই বলছি তোমাকে। তার মনে হচ্ছে যে তার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে, যার হাইটটা খুব বেশি। আমি তোমাকে অনেক আগেই বললাম যে জিনেদের হাইটটা কিন্তু খুব বেশি হয়, আমাদের মানুষের মতো হয় না। তো ওর ওর এটা মনে হচ্ছে যে কেউ একটা কোনো একটা মানুষ বা মানুষের শেপের কিছু ওর সাইডে দাঁড়িয়ে আছে। ধরো তুমি স্ট্রেট হয়ে শুয়ে আছে, ধরো এটা ওর একদম রাইট সাইডে কেউ স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে, আর সে অনেকটা লম্বা, কিন্তু সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না যে কে, আর তার ফেসটাও কিন্তু দেখা যাচ্ছে না। ওকে। আর মেয়েটা যখন রাইট সাইডে ঘুরেছে সে কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ এখানে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কে সেটাও বুঝতে পারছে না, যার হাইটটা অনেকটা লম্বা। এবার ওর যেটা ওর মুখে আমি শুনেছি যে বডিটা এতটাই স্টিফ হয়ে গেছিল, না ও কাউকে ডাকতে পারছে, না ও কিছু বলতে পারছে, না চেঁচাতে পারছে। তো অনেকক্ষণ এরকম থাকার পরে ও আর ইয়ে করতে না পেরে অনেক কষ্ট করে ও মা বলে চেঁচিয়েছে, আর ও শুতো একা, আর ওর মা বাবা আলাদা জায়গায় শুতো, ঠিক আছে। তো তখন কি হয়, ওর মা বাবা সব দুজনেই আসে ওখানে, তারপর আর কাউকে দেখা যায় না। সবাই বলে যে এটা তো তোর মনের ভুল, ঠিক আছে, এটা তুই মানে ভুল জিনিস দেখেছিস, স্বপ্ন দেখেছিস। কিন্তু যখন ও বলে যে না এটা স্বপ্ন নয়, আমি তো মানে জেগে দেখছি, আমি তোমাদেরকে ডাকতে পারছি না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে ডাকতে পেরেছি। তো তখন কেউ মানতে চায় না, ফার্স্ট অফ অল কেউ মানে না এগুলো। প্রথমেই যখন তুমি আজকে যদি আমি তোমাকে বলি যে জানো এখানে আমি এরকম একটা জিনিস দেখেছি, তুমি কি মানবে? মানবে না। একদম কেউ বিশ্বাস মা করতে বাবা চায় তো না। মানবেই না। তো ঠিক আছে হলো। তারপরে রোজ রাতে ওর মনে হতো যে খাটের আশেপাশে কেউ ঘুরছে, ঠিক আছে, বা ওর মাথার সামনে কেউ এসে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে যেটা ওর বডিতে পড়ছে, ঠিক আছে, চুলের মধ্যে হাত দিচ্ছে। এই জিনিসটা ওর কিন্তু মনে হতো। অনেক সময় এরকম মনে হতো বিছানার উপরে কেউ শুয়ে আছে ওর সাথে, ওর সাথে ফোন দেখছে। এই জিনিসটাও কিন্তু ওর ওর মনে হতো, ঠিক আছে, কিন্তু ও কাউকে দেখতে পেতো না। অনেক সময় এরকম হতো, ওর মুখে আমি শুনেছি যে ও ধরো শুয়ে আছে, বিছানার সাইড ধরো ফাঁকা, ও তো একা শুয়েছে, সাইডে এরকম ভাবে ডেবে আছে, মনে হচ্ছে কেউ যেন শুয়ে আছে ওর সাথে। ওকে, দেখতে পেতো এটা। বিছানাটা দেখতে পাচ্ছে যে ডেবে আছে এরকম ভাবে, কেউ সরে যেরকম হয়, কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না, কোনো মানুষ বা কোনো কাউকে দেখতে পাচ্ছে না, বিছানাটা ওরকম ভাবে আছে ওটা বুঝতে পারছে। তো এভাবে ও আস্তে 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 ভয় পেতে শুরু করলো। এবার তোমার মাঝে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে ওই 2-3 দিনের গ্যাপে ওর গায়ে কিন্তু আঁচড় পড়তো। আর আঁচড়গুলো এমন জায়গায় পড়তো যেগুলো মেয়েদের প্রাইভেট পার্ট, ওকে। ঠিক আছে, বুকে, ঘাড়ে, হাতে, গলায়, নিচে, থাই এর ওখানে যেগুলো জায়গাগুলো আছে ওখানে আঁচড় পড়তো। আর এগুলো সকালবেলা যখন মাকে দেখাতো, দেখে ওর মা বলতো যে এগুলো কিভাবে হচ্ছে, তুই তুই কি চুলকাস, তুই কি তোর নখের কোনোভাবে কি আঁচড় লাগে, ঘুমের মধ্যে তুই কোনোভাবে নখ দিয়ে চুলকে এরম ভাবে করেছিস? কিন্তু ও বলছে যে না এটা তো হয়নি। ওর মা বাবাও ভাবছে যে এতদিন হয়নি এখন কেন হচ্ছে। তারপরে ওই আঁচড় লাগার পিঠের মধ্যে আঁচড় লাগলো ওরকম, হুম। তারপরে তো আর ছাদেও যাচ্ছে না, এই জিনিসটা কেন হচ্ছে। তারপরে তোমার এই জিনিসটা আস্তে 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 হতে 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 মোটামুটি 1 সপ্তাহ 10 দিন এরকম বেরিয়ে গেছে। ওর সাথে ততদিন এরকম ভাবে জিনিসগুলো হতো, কোনো কোনো দিন আমার হতো না, 1-2 দিন হয়নি। তো ম্যাক্সিমাম দিন এই জিনিসগুলো হয়েছে। তো একদিন ও শুয়ে আছে, ওর মা বাবার ঘরে আছে, শুয়ে থাকতে থাকতে ও যেটা দেখে সেটা হচ্ছে মানে ফিল করে যে ওর থাইয়ের ওপর কেউ হাত রেখেছে, ওকে। ওর থাইয়ের ওপর কেউ হাত রেখেছে। এবার ও না চমকে ওঠে, আর হাতটার যে স্পর্শটা সেটা অনেকটাই ঠান্ডা। এবার ও চমকে ওঠে, ও ভাবছে কি হাত রাখলো, কিন্তু ও কাউকে দেখতে পাচ্ছে না। এবার ও ওই জায়গায় তুমি একটা কথা ভাবো যে তুমি রাতের বেলা শুয়ে আছো, তোমার গায়েই ধরো কেউ হাত রাখলো, সেই হাতটা ঠান্ডা স্পর্শ, কিন্তু তুমি কাউকে দেখতে পাচ্ছ না, তোমার কেমন ফিল হবে?
একদম। ঠিক আছে, ও না মানে এতটা ভয় পেয়ে গেছে, ও ভয় পেয়ে এবার কাউকে যে ডাকবে, ওর যখনই এই জিনিসগুলো হতো ও স্টিফ হয়ে যেত, ও গলায় আওয়াজ বেরোতো না। তারপরে যেটা ও ফিল করলো যে ওই একটা হাত যে রাখলো, একটা হাত ওর বুকে রাখা হলো। ঠিক আছে, এবার বুকে রাখার পরে একটা হাত থাই, একটা হাত বুকে, পুরো হাতটাও শরীরে ঘুরছে। ঠিক আছে, তুমি জাস্ট জিনিসটাকে ইমাজিন করো, আমি নিজের চোখে এগুলো দেখিও নি, আর আমি নিজে মানে শুধু এটা আমার কানে শোনা, ওদের মুখে শোনা জিনিসটা, আমি সেটাই তোমাকে বলছি। তুমি শুধু জাস্ট ইমাজিন করো, অডিয়েন্স শুধু ইমাজিনই করো জিনিসটা কেমন ফিল হতে পারে যদি কেউ সামনে থেকে করে। যাকে তুমি দেখতে পাচ্ছ সেটা আলাদা ফিলিং, কিন্তু যখন তুমি তাকে দেখতেই পাচ্ছ না, সেটা কেমন লাগতে পারে। এবার ওই জিনিসটা ওর সাথে হচ্ছে। ঠিক আছে, এইবার ওর সাথে যেটা করা হতো সেটা হচ্ছে ওর পুরো বডিতে, একদম প্রথমে কিন্তু ওর সাথে ফিজিক্যাল হয়নি, হুম। ওর বডিতে সকালবেলা ওই আঁচড়ের দাগ, কামড়ানোর দাগ, আঁচড়ানোর দাগ সব কিছু পাওয়া যেত। আর সব প্রাইভেট পার্টে সব কিছু মানে সব জায়গাতে কিন্তু পাওয়া যেত। এবার ওর মা বাবা কিন্তু এই জিনিসটাকে এবার নর্মালি নিচ্ছিল না। ও মা বাবা ভাবছে যে এটা তো পসিবলই না, কামড়াবে কে, আমার মেয়েকে তো কেউ কামড়াবে না। ঠিক আছে, আমার মেয়ে মানে চুলকে ফেলতে পারে, সেটা একটা দুটো জায়গায় হতে পারে, পুরো বডিতে কিভাবে হতে পারে। সেটাই। তোর মা ডিসাইড করে যে এবার থেকে তোকে একা শুতে হবে না, আমি তোর সাথে শোবো, আমি তোর সাথে শোবো, আর তোর বাবা আলাদা শোবে, দেখি কি হবে কি হয়। এবার এটা একটা বোকার মতো জিনিস, যাকে তুমি দেখতেই পাবে না, একটা এন্টিটি, সে তুমি যে শো না শো ওটা কোনো যায় আসবে না। ওর মা ওর সাথে শুয়েছে, ওর মা ওর সাথে শুয়ে ওর মা নিজের মতো ঘুমিয়ে পড়েছে। তারপরে যেটা হচ্ছে, যেদিনকে ওর মা ফার্স্ট দিন ওর সাথে শুয়েছিল, সেদিনকে কিন্তু কিচ্ছু হয়নি, ওকে। পুরো নর্মাল। ওর মা বলছে কই কিছুই তো হয়নি। ঠিক আছে, মানে একটা ইলিউশন দেওয়াচ্ছে যে না এটা তোর ভুল, তুই কিছু করছিস যার জন্য এটা হচ্ছে, যাতে ওকে আবার একা শুতে ইয়ে করে। ঠিক আছে, কিন্তু ওর মা এটা ইয়ে করেনি। ও মা বলছে ঠিক আছে আমি তোর সাথে শোবো, দেখি কি হয়। একদিন হয়নি, যদি কিছু হওয়ার হয় তাহলে হতে পারে, আমি কিছুদিন তোর সাথে শুই। সেকেন্ড দিনই তোমার ওই সেম জিনিস ওর সাথে হচ্ছে, ওর পুরো সেম মনে হচ্ছে, কিন্তু ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, আর ওর মা তো ঘুমাচ্ছে, ও আর কোনো কথাও বলতে পারছে না, মাকে ডাকতেও পারছে না। অনেক কষ্টে মানে ও তো ছটফট করছে, ছাড়ানোর জন্য ইয়ে করছে, তুমি যাকে দেখতে পাচ্ছ না তাকে তুমি কিভাবে ছাড়াবে, অসম্ভব শক্তি, যেটা আমি ওর মুখে শুনেছি, অসম্ভব শক্তি। ঠিক আছে, মানে এতটাই শক্তি, হাত ধরে মানে গলাটা টিপে ধরেছে। ঠিক আছে, তুমি এরম ভাবে ধরে ছাড়তে পারছে না ও। তো অনেক কষ্টে ওর মাকে এরম হাত ফাত নেড়েছে, কোনোভাবে হয়তো ওর মায়ের গায়ে একটা হাত লেগেছে, বা ওর মা কিভাবে উঠেছে আমি জানি না, ওর মা উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে যে মেয়ে মানে এই পাশ ওই পাশ করছে, মানে ছটফট ছটফট যেরকম মানুষের করে ওই রকম করছে, কিন্তু কেউ কোথাও নেই। আর ওর বডিতে দাগ হচ্ছে, আঁচড়ানোর দাগ হচ্ছে, কামড়ানোর দাগ হচ্ছে এটা গলার দেখতে মধ্যে, পাচ্ছ ওর মা? ওর মা দেখতে পাচ্ছে। কিন্তু দাগটা যে কিভাবে হচ্ছে কি করছে এটা কোনো উত্তরই নেই। ওর মা সঙ্গে সঙ্গে ওর বাবাকে ডেকেছে, সঙ্গে সঙ্গে ওর বাবাকে ডেকে ততক্ষণে মেয়ে নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, নর্মাল হয়ে যাওয়ার পরে তোমার ওর বাবা বলছে যে তাহলে কি করব, এটা তো আমার মানে সেরকম নর্মাল কিছু মনে হচ্ছে না। ওর মা তারপরে সেদিনকে মানে থার্সডে ছিল, ওর মা বললো যে একটা পীরকে ডাকবো, এরকম পীর আছে, কি আছে ওদের ওখানে, পীর নাকি তোমার কি বলে ওটাকে, পুরোহিত বা ওঝা কি আছে জানি না, ওরকম ভাবে একটা কাউকে ডাকা হয়েছিল, কিন্তু সে ওই দিনটা আসতে পারেনি। সে ওই দিনটা আসতে পারেনি, কোনোভাবে হয়তো তাকে বাধা দেওয়া হয়েছিল বা সে বাধা পড়ে গেছিল। ওই রাতে ওর সাথে কিন্তু ফিজিক্যাল হয়, ওই রাতে ওর সাথে পুরো ফিজিক্যাল হয়। আর যখন ফিজিক্যাল হয়, ওই জিনিসগুলো তো ছিল সাথে যেগুলো বললাম, যখন ফিজিক্যাল হয় ওর মা আমাকে বলেছে যে ওর যে পা দুটো সেগুলো এরকম এরকম করছিল, মানে খুলছিল বন্ধ হচ্ছিল, খুলছিল বন্ধ হচ্ছিল। ঠিক আছে, এই জিনিসটা এরকম নাকি ওর হচ্ছিল। এবার আমি দেখো, আমি যতটা ভিজুয়ালাইজ সেই করতে রাতে ওর পারছি, মা ওর সাথে ছিল? ওর সাথেই ছিল, কিচ্ছু করতে পারছিল না। ঠিক আছে, মানে এতটাই শক্তি, ওর বডিটা, মেয়েটার বডিটা পুরো স্টিফ হয়ে গেছিল, এতটাই শক্ত হয়েছিল, আর ওই রকম হচ্ছে, আর মেয়েটার মানে অসম্ভব ব্যথা হচ্ছে এটা ফিল করতে পারছে। মেয়েটা চেঁচাচ্ছে, ওর বাবাও চলে এসছে, কিন্তু তখনও জিনিসটা বন্ধ হয়নি, জিনিসটা ওদের সামনেই হয়েছে, আর ওই রাতে হয়েছে, ওরা কিচ্ছু করতে পারেনি। ওকে। তো পরের দিন ওরা ওয়েট করেনি, ওরা তো ডেকেইছে, ওরা সাথেও আরেকজনকে ডেকেছে, মানে টোটাল দুজন এসছে দেখার জন্য কেসটা। ঠিক আছে, তো দুজনেই হিন্দু ছিল। তো ওরা যেটা প্রথমে বুঝেছে সেটা হচ্ছে, যা যা হয়েছে সব বলেছে, ফিজিক্যালের হয়েছে এই জিনিস মানে যেই দাগ ফাগ হয়েছে ওগুলো সবই বলেছে। ওরা কিছু লোকায়নি যে না লোক লোক জানাজানি হয়ে যাবে এরকম হচ্ছে, ওরা কিছু লোকায়নি, পুরোটাই খুলে বলেছে। তো বলার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে মানে যেই আমাদের হিন্দু যারা এসেছিল দুজন, তো তারা সেভাবে কিছু করতে পারেনি, তারা দুটো মাদুলি দিয়েছিল ওকে। ঠিক আছে, দুটো মাদুলি দিয়েছিল। তোমার একটা হচ্ছে গলায় পড়ার মতো, ওর মধ্যে মনে হয় একটা রুদ্রাক্ষ ছিল, আর একটা হাতে এরকম তাবিজ টাইপের হয়, ওই তাবিজ একটা ওকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সেইটা ও হাতে ধারণ করেছে। ধারণ করার পরে ও
তোমার দুদিন নর্মাল ছিল, নর্মাল ভাবে দুটো দিন কেটেছে, কিচ্ছু ওর সাথে হয়নি, না ওকে কেউ টাচ করেছে না কিচ্ছু করেনি। তো এবার মা বাবা ভাবছে কি তাহলে হয়তো ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে তোমার ওরা যে যার নিজের ঘরে চলে গেছে, দুদিন কিছু হয়নি। ঠিক আছে তুই শো মা, আমি যাচ্ছি ওই ঘরে, আমরা আছি, আর কিছু কোনো ভয় নেই, তুই নিশ্চিন্তে ঘুমো, ঠিক আছে, তোকে তো মানে দেওয়া হয়েছে, কিছু আর তোর হবে না। এইবার যেটা হয়, যেদিনকে ওর মা শুতে যায় সেদিনকেও কিন্তু ওর সাথে কিছু হয়নি। তারপরের দিন হচ্ছে মানে ফোর্থ ডে, যেটা ঠিক আছে তাবিজ পড়ার ফোর্থ ডেতে ওর হাত থেকে রাতের বেলা তাবিজগুলো খুলে যায় কোনোভাবে। এবার সেটা কেউ খুলে দিয়েছিল নাকি ওই খুলেছিল সেটা কিন্তু স্পষ্ট না, সেটা ও বলতে পারেনি। ও বললো যে তাবিজটা যে আমি খুলেছি বা আমার মধ্যে কিছু ছিল সে খুলেছে বা অন্য কেউ খুলেছে সেটা আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু আমার হাত থেকে তাবিজগুলো কিন্তু খুলে গেছিল, এটা আমার মনে আছে, কিন্তু আমি কিন্তু খুলতে চাইনি। তারপরে ওর সাথে যেটা হয়েছিল, ও যেটা বলেছিল যে ও এটা ফিল করছিল একজন ওর মুখটাকে ধরে আছে, দুটো হাত ওর মুখটাকে একদম, ধরো তুমি শুয়ে আছো সোজা হয়, তোমার মাথার উপর দিয়ে দুজন মানে দুটো হাত তোমার মুখটাকে ধরে আছে, আর একজন ওর সাথে ফিজিক্যাল হচ্ছে, সেম জিনিস। আর ও পাগলের মতো সেই চেঁচাচ্ছে, কিন্তু ওকে ছাড়া হচ্ছে না। ঠিক আছে, মানে তুমি এইটা মানে বোঝো। এতদিন একা ছিল, এখন হ্যাঁ, দুজন ব্যক্তি। হ্যাঁ, এই ফার্স্ট টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে ও দুজনের প্রেজেন্স ফিল করেছে, ওকে। এতদিন কিন্তু একজনেরই প্রেজেন্স ফিল করেছে। ওকে। এটা হতে 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 ওর বাবা মা ছুটে এসছে, ওর বাবা মা এবার পুরো পাগলের মতো হয়ে গেছে যে যখনই আমরা ওই ঘরে শুচ্ছি, এতদিন কিছু হলো না, তাবিজ দিলাম, আবার এই জিনিসটা শুরু হয়েছে, তাহলে কি করব। ঠিক আছে, এবার দেখছে ওর হাতে তাবিজগুলো কোথায়, গলার ওই ইয়েটা কোথায়, দেখছে কিচ্ছু নেই, মাটিতে পড়ে আছে, একটা কোণে মাটিতে পড়ে আছে। এবার ওরা আর করতে পারেনি। এইবার ওদের ওই যে এরিয়াটা, ওই এরিয়াতে কোনো একজন ওকে বলেছে, মানে ওনার ফ্যামিলিতে বলেছে ওর বাবাকে মনে হয়, যে এরকম একজন পীর আছে, তুমি পীর দেখাও। ঠিক আছে, কি হয়েছে, তুমি যখন হিন্দুদের দেখিয়েছো, তুমি একজন ভালো পীর আছে, ওর বাবাও চেনে, খুব নাম করা ওখানে, তুমি ওনাকে একবার দেখাও, তুমি সবকিছু একবার মানে ট্রাই করো, দেখো না হতেও তো পারে ভালো। এটা বেসিক্যালি আমাদের তুমি বলছিলে কাঁচরাপাড়ার ঘটনা না হুম, হুম, আমাদের? হতেও পারে। ঠিক আছে, তো ঠিক আছে, ওর বাবা মানে যে হ্যাঁ ঠিক আছে আমি যাই ওনার সাথে কন্ট্যাক্ট করি। তো ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে যখন ওর বাবা ঢুকেছে, ওর বাবাকে ঢুকতে দেয়নি ভেতরে, বলছে না তুই বাইরে থেকে কথা বল আমার সাথে। ঠিক আছে, ওর বাবা বলছে যে আমার মেয়ের এরকম এরকম প্রবলেম। ঠিক আছে, বলছে হ্যাঁ আমি তো জানি, ওর সাথে দুজন আছে, দুটো জিন আছে ওর সাথে, যারা ওকে এই যে তোর মেয়ে যে ছাদে যায়, মানে উনি তো চেনেনই না যে ওনার মেয়ে ছাদে যায় কি করে, তোর মেয়ে যে ছাদে যায় এত ডিও ফিও এত গন্ধ ফন্ধ মাখে, তারপরে চুল ফুল খুলে যখন যেখানে ইচ্ছা চলে যায়, ঠিক আছে, বিছানায় বসে খাবার খায়, বিছানায় বসে খাবারও খেত, মানে ননভেজ এরকমই, মানে বডিতে পরিষ্কার থাকলে কি হবে, স্বভাবে ওরকম ছিল, বিছানায় খাওয়া করতো, ফেলতো, আর সেটা কিছু মানতো না অতটা। তো এই জন্য মানে ওকে হয়তো ওদের পছন্দ হয়েছে। ঠিক আছে, আর তোর যে মেয়ে আছে ও মানে যখন ছাদে গেছিল, ঠিক আছে, লাস্ট ওকে যখন ধরেছে তখন ও ছাদে ছিল, ওই টাইমেই ওকে ধরেছে, প্রথমে একজন ধরেছে, তারপর ওর সাথে আরেকজন এসছে, প্রথমে কিন্তু দুজন ধরেনি। এটা পুরো একদম ক্লিয়ার ওর বাবাকে বলা হয়। এবার ওর বাবা যখন শুনে যে জিন ধরেছে, ওর বাবা এবার বলছে যে তাহলে আমার কি করা উচিত, আমি তো এই জিনিসগুলো করেছি। বলছে হ্যাঁ আমি তো সবই জানি, যদি এই জিনিসগুলো করেছিস, কিন্তু ওরকম ভাবে হবে না। তো তখন বলে যে তাহলে কি করব। তারপরে উনি বলেন যে দুদিন পরে আমি তোদের বাড়িতে যাব, ঠিক আছে, সেখানে গিয়ে আমি যা করার করব। আপাতত আমি তো একটা জলপোড়া টাইপের কিছু একটা দিয়েছিল, এই জলপোড়াটা পুরো ঘরে ছিটিয়ে দিবি, এই জলপোড়াটা পুরো ঘরে ছিটিয়ে দিবি, আর তোর মেয়ের মাথায় মানে চারিপাশে যেখানে শোবে ওই বালিশের ওখানে একটা একটা সাদা রঙের কিছু একটা গুঁড়ো দিয়েছিল, পুরো মানে যেখানে ধরো তুমি স্ট্রেট হয়ে শুয়ে আছো, পুরো ওইটা একদম বাউন্ডারি করে দিতে হবে সাদা ইয়েটায়, যাতে ওইটা মানে পুরো মেয়েটাকে ঘিরে থাকে ওই সাদা যে পাউডার ওটা দিয়ে। দুদিন এটা তুই কর, তারপর আমি যখন যাব তখন আমি কাজ করব যা করার, তাহলে কি হবে, তোর মেয়ের আশেপাশে আসতে পারবে না। ওকে। তো ওইভাবে ওকে দুদিন ওইভাবে ওকে রাখা হয়। দুদিন ওইভাবে ওকে রাখার পরে উনি আসেন, উনি এসে বলছেন যে এই যে আমি তোদের বাড়িতে এলাম, ওরা কিন্তু আমাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, আমার মানে অনেক দুদিন, এই যে আমি যেদিনকে আমার কাছে তুই এলি কথা বলতে, ঠিক আছে, সেদিনকে থেকে কিন্তু এই দুদিন আমাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। ঠিক আছে, আমার মানে আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু আমি এখন বেঁচে আছি, তুই এসছিস, আমি চেষ্টা করবো নিয়ে সাধ্যমতো যে তোকে প্রোটেক্ট করার বা তোমাদের এই যে মেয়ে এদেরকে একে বাঁচানোর, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। ঠিক আছে, কারণ জিনেরা এতটাই না এরকম হয়, ওদের এনার্জিটা চাই, ঠিক আছে, ওদের যেটা চাই সেটা চাই, আর সবাই কিন্তু জিন তাড়াতে পারে না। ওকে। সবার মধ্যে সবার পক্ষে এই জিনিসটা সম্ভব নয় যে আমি জানি বলে আমি তাড়িয়ে দেবো, ওটা সম্ভব নয়। ঠিক আছে, তো তখন উনি গেছেন, উনি দেখছেন যে মানে মেয়েটা
মেয়েটাকে তখন পুরো পজেস করে ফেলেছে। মেয়েটা তখন বসে আছে, খাটের উপরে বসে আছে, মাথাটা নিচু করে আর দুলছে। ঠিক আছে, আমি জিনিসটা যেটা লক্ষ্য করেছি, এরকম এন্টিটিদের মধ্যে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে ওরা খুব দোলে মাথা নিচু করে। এই জিনিসটা আমি দেখেছি। ঠিক আছে, অনেক কেসে আমি গেছি, নিজের কিছু কেসেও আমি গেছিলাম সেখানে। এখন যেহেতু আমরা আর এগুলো করি না, হাতে গোনা কিছু ঘটনা আছে যেগুলো হয়তো তোমাদের পডকাস্টেই বলতে বলতে শেষ হয়ে যাবে, তারপর আর আমার কাছে আর কোনো ঘটনা থাকবে না বলার মতো, তখন তোমরা আমাকে ডাকবেও না। তো ম্যাক্সিমাম কেসে এরকম দেখা যায় যে এন্টিটি যখন কাউকে পজেস করে তারা দোলে, আর চুলগুলো এলোমেলো থাকে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ হয়ে যায়। তো যখন উনি ঢুকেছেন ঘরে, তখনই মেয়েটা মাথাটা তুলেছে, মাথা তুলে বলছে তুই ঢুকবি না। এবার ভয়েসটা এরকম, ভয়েসটার মধ্যে বোঝা যাচ্ছে যে মেয়ের সাথে ছেলের ভয়েস মিক্স। ঠিক আছে, তো তখন মানে উনি তো বুঝে গেছেন যে হ্যাঁ এরকম হয়েছে। এবার এইটাই ফার্স্ট টাইম ছিল যখন ওর ভেতরে মানে ওকে পজেস করেছে, আর দুজন একসাথে পজেস করেছে। ওর শরীরের মধ্যে তখন হ্যাঁ, এতদিন জিনদের কিন্তু প্রবেশ। বাইরে থেকেই যা হয়েছে হয়েছে। এবার ওদের ব্যাপারটা কি, ওদের এনার্জিটা চাই পুরো, ওদের এনার্জিটা পুরো চাই। তো সেই ক্ষেত্রে কি হবে, ওরা বডিটাকে নিয়ে যাবে, এনার্জিটাকে নিয়ে যাবে। বডিটা তো নিতে পারবে না, এনার্জিটাকে নিয়ে যাবে, আত্মাটাকে নিয়ে যাবে, যাতে নিজেদের শক্তি বাড়ে। তো বলছে যে তুই যাই কর, আমরা আমরা কিন্তু ওকে ছাড়বো না, কোনোভাবে আমরা আমরা ওকে ছাড়বো না। ঠিক আছে, মানে রীতিমতো যুদ্ধ হয়েছে এখানে, মানে ওদের দুজনের মধ্যে, ওনাদের দুজনের মধ্যে, মানে এই দুটো এন্টিটি, দুটো জিন আর এই পীরের মধ্যে অনেক রকম ভাবে অনেক কিছু করা হয়েছে, যজ্ঞ টজ্ঞ নাকি হয়েছিল। ঠিক আছে, আর মেয়েটা প্রায় আধমরা হয়ে গেছিল, মানে প্রায় আর যদি কিছুদিন ওর মধ্যে থাকতো তাহলে ও প্রায় মরে যেত। আর ওই পীর যিনি ছিলেন তিনিও মরে যেতেন, মানে তিনি নিজের যতটা ক্ষমতা তার বাইরে গিয়ে কাজ করেছিলেন। বাইরে গিয়ে মানে আমি এটাই বলবো যে ভাগ্য ভালো যে উনিও বেঁচেছেন, আর এই আমার যিনি রিলেটিভ তার মেয়েও, তিনিও মানে সেও বেঁচেছে। কিন্তু এরা একটা জিনিস যেটা করে সেটা হচ্ছে, যখন কোনো এন্টিটি কাউকে পজেস করে, তারপরে যেটা হয় যে কোনো একটা রোগ দিয়ে চলে যায়। ঠিক আছে, এনার্জি তো নিয়ে চলে যায় আর রোগও দিয়ে চলে যায় একটা। তো ওর ওর একটা পায়ের প্রবলেম আছে, ওর হাঁটতে অসুবিধা হয়। ঠিক আছে, এবার সেটা কি প্রবলেম সেটা জানি না, সেটা আমি অতটা ডিটেলে যাইনি, কিন্তু ওর পায়ের প্রবলেম আছে, ওটা খুঁড়ি খুঁড়ি হাঁটে। এই প্রবলেমটা ওকে কিন্তু লোয়ার বডি পার্টের প্রবলেম বলতে পারো, ওকে এই প্রবলেমটা দিয়ে চলে গেছে, কিন্তু ওকে ছেড়েছে। আর এখন ওর কাছে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ওকে খুব প্রোটেকশন দিয়ে রাখা হয়। এখন ওর মধ্যে জিনিসগুলো চেঞ্জেস চলে এসেছে, না আমি চুল খুলে যাবো না, পুরো ঢাকা ড্রেস পরবো। ঠিক আছে, বিছানায় বসে খাবো না। আর আমি সবসময় বলি বিছানায় বসে খাওয়া উচিতই নয়, বিছানায় বসে খাওয়া উচিত না, ননভেজ যে কোনো জায়গায় বসে খাওয়া উচিত না, যে কোনো জায়গায় থুতু ফেলা উচিত না, টয়লেট করা উচিত না। এই জিনিসগুলো দিয়ে ওরা খুব অ্যাট্রাক্ট হয়। আর যদি ধরো কোনো এন্টিটি থাকলো কোনো জায়গায়, সেখানে যদি তার গায়ে ওটা ছিটলো বা পড়লো, সেখানে সে তো রেগে যাবেই, সে তোমাকে ছাড়বে না কোনোদিনও। তো এটা জিনিসটা আমি শুনেছি, মানে ওকে দেখেওছি, সামনে থেকে হাঁটতে এখনো ওর প্রবলেম হয়। আর ও সবসময় মানে এটাই বলে, যখনই আমি জিজ্ঞেস করি, যেহেতু আমি এই ফিল্ডে এখন কাজ করি, আমার খুব ইন্টারেস্ট এই ফিল্ডে, তো ভূতেরা তো আমাকে আজ অব্দি কোনো খারাপ কিছু করেনি। আর আমার মনে হয় যে যদি তুমি মন থেকে চাও, তুমি যদি সৎভাবে থাকো, অনেক সময় হেল্পও করে ওরা, অনেক সময় হেল্পও করে। আজকে যে আমি তোমার কাছে এই ঘটনাগুলো ধরো বলছি বা অন্য জায়গায় গিয়ে বলছি, এইগুলো যদি ওদের ইচ্ছা না থাকতো আমি বলতে পারতামও না। আর বলতে পারতাম না মানে কি, আমার নয় ক্ষতি হয়ে যেত, নাহলে আমি তোমার ভাবে মানে কোনো না কোনো ভাবে প্রবলেম হতো, শেয়ার হতো না মানুষের কাছে। ঠিক আছে, আর যে জিনিসটা সেটা হচ্ছে, অনেক কেসেস আমার কাছে এখন আসে। আমি যেহেতু এখন এই জিনিসগুলো আর করি না, যেহেতু আমার বিয়ে হয়নি, ফ্যামিলি আছে, আমি এই জিনিসগুলো আর করি না। কিছু মানে 10-12টা এরকম ঘটনা আছে যেগুলো আমার নিজের জানা, বা কিছু শোনা, কিছু কেসেসও আমার আছে, সেগুলো বাইরে এখন আমি আর যেহেতু করি না। ধরো কেউ আমাকে বললো যে এরকম ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তো কিভাবে ঠিক করবো, তাকে যদি আমি হেল্পও করতে চাই, অনেক সময় করে দিই ছোটখাটো ইয়ে দিয়ে। আর অনেক সময় কি হয়, আমাকে বাধা দেওয়া হয়। আমাকে কিভাবে বাধা দেওয়া হয়, আমার গায়ে একটা আঁচড় দিয়ে দিতে হলো। কিছুদিন আগে তুমি আমাকে যদি 1 মাস আগেও ডাকতে, আমি তোমাকে দেখাতে পারতাম যেমন গলায় এরকম একটা আঁচড়। তার আগের দিন রাতে আমার কাছে একটা কেস এসেছিল, ওই সেই ব্ল্যাক ম্যাজিকের কেস, কেউ কেউ কিছু একটা করেছিল। তো ওটা একটা ইন্ডিকেশন যে তুই ওখানে যাস না, বা তুই ওকে হেল্প করিস না, বা তুই নিজে যাস না। হেল্প করলে অন্যভাবে অন্য কাউকে কিছু দিয়ে কর। তো এটা আমার মনে হয় যে এরাও আমাকে হেল্প করতে পারে, যে বাধা দিয়ে আটকে দিতে, যে তোর ক্ষতি হয়ে যাবে তুই যাস না। বা কোনো ডিভাইন এনার্জিও আমাকে হেল্প করতে পারে। আর আঁচড়টা খুব মানে, আমাকে আঁচড়টা মারতে চাইনি, যেহেতু আমি এই কাজগুলো করি, তো আমি বুঝি যে কিভাবে কি হয়। 3টে আঁচড়, 2টো আঁচড়, একটা আঁচড়, একটা আঁচড় যে মেরেছে খুব কষ্টে মেরেছে, মানে আঁচড়টা খুব ডিপ নয় কিন্তু মেরেছে, জ্বালা আমার করেছে। মানে জাস্ট ইন্ডিকেশনটা দেওয়ার জন্য, একটা ইয়ে দেওয়ার জন্য যে তুই যাস না, ও খুব কষ্টে মেরেছে, আমাকে মারতে চাইনি। ওকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমার ধরো আমি এখন বন্ধ করে দিয়েছি। তো যখনই আমি ওকে জিজ্ঞেস করি, ও আমাকে একটাই কথা বলে, যে যখন ওরা আমার ভেতরে ছিল,
ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পেরেছি যে ওরা আমার ভেতরে ছিল, আমার ভেতরে শুধু আমি একা নেই। কিছুক্ষণের জন্য তোমার নিজের যে আত্মা, নিজের যে সোল, সেটা কিন্তু হাবি হয়, ঠিক আছে, ওই আত্মাগুলোর উপর। আবার জিনের আত্মা বা অন্য কোনো এন্টিটির আত্মা ওই সোলের উপর হাবি হয়। যখন যে হাবি হচ্ছে তখনই সে কথা বলবে, ঠিক আছে। এই না যে জিন ধরেছে বা কোনো আত্মা তার ভেতরে তাকে পজেস করেছে বলে সবসময় তারাই ইয়ে থাকবে। সোলেরও একটা এনার্জি থাকে, ওই জন্য বলা হয় যে নিজের এনার্জিটাকে লুজ করো না। নিজের যে এনার্জি বা নিজের যে স্ট্রেংথ, ওটা সবসময় রাখো। তুমি যত উইক হয়ে পড়বে তত তোমাকে এটা ধরে ফেলবে। ধরার আগেও তুমি যদি ভয় পাও, যত বেশি ভয় পাবে তত এরা তোমাকে বেশি ধরবে। ভয় পেলে চলবে না, হ্যাঁ আছে আছে, কি আছে, দেখা যাবে ধরলে। তো তখনও আমাকে এটাই আমি যখনই জিজ্ঞেস করি আমাকে বলে যে মানে ওরা যে আমার ভেতরে ছিল বা আমার ভেতরে একটা ভারী ভারী লাগছিল, একটা খুব মানে দম বন্ধ টাইপের লাগছিল, কিছু একটা ছিল আমার ভেতরে, সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। আর ওরা আমার ভেতরে মানে ঢুকে যারা ছিল জিনেরা, ওরা কিন্তু কথা বলতো নিজের মধ্যে, এমন কথা বলতো যেটা কিন্তু বুঝতে পারতো না। মেয়েটা কিন্তু শুনতে পেতো, মেয়েটা সোলটা শুনতে পেতো, কিন্তু কথাটা বুঝতে পারতো না, ভাষাটা বুঝতে পারতো না। এই জিনিসগুলো মাঝে মাঝে শেয়ার করতো আমার সাথে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি শুনেছি। আর হচ্ছে বডিটা খুবই উইক হয়ে, তো ওই টাইমে বডিটা খুবই উইক হয়ে গেছিলো। তারপরে এখন ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরে এখন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু ওই পায়ের প্রবলেম, এই জিনিসটা কিন্তু ওকে দিয়ে গেছে। তো এই জিনিসটাই মানে এটাই ঘটনাটা ঘটেছিল। এখন কি তার বিয়ে থা হয়ে গেছে? না, এখনো কিছু হয়নি, ঠিক আছে, এখনো বিয়ে হয়নি এখন। অতটাও বড় না, তোমার ওই নিয়ার অ্যাবাউট হবে 23-24 এরকম। ওকে। বেসিক্যালি জিন কি মানে সব জায়গাতেই থাকে, মানে ধরো এই এলাকাতে কোথায় কি? এলাকা বলে কিছু না, ওরা যেটা পছন্দ করে সেটা হচ্ছে মানুষের থেকে একটু দূরে থাকবো। মেনলি ওদের মানে যে কোনো এন্টিটির নেচার ওরকমই হয়, ওরা মানে সচরাচর মানুষকে ডিস্টার্ব করে না। তাহলে কেউ কোথায় আছে, কোনো এন্টিটি ধরো আছে, এবার তুমি তাকে ডিস্টার্ব করলে, তুমি ধরো টয়লেট করে দিলে, তুমি গায়ে থুতু ফুতু ফেলে দিলে, বা তুমি সেখানে কিছু বানানোর চেষ্টা করছো, ওটা তো ওদের থাকার জায়গা, তুমি তাকে ডিস্টার্ব করছো, তখন তো তোমাকে একটুখানি প্রবলেম করবি। অনেক সময় দেখবে তুমি শুয়ে আছো, তোমার হট করে ঠক করে একটা আওয়াজ হলো, অনেক সময় আমরা ভাবি কি টিকটিকি ইঁদুর এই ওই, নাও হতে পারে। হয়তো তোমাকে কিছুভাবে কেউ জানান দেওয়ার চেষ্টা করলো, ওইটা করে কোনো এন্টিটি। এটা আমার নিজের সাথে হয়েছে। ঘটনাটা ছোট, কিন্তু যা হয়েছে এই জিনিসটা মানে আমি কোনোদিনও ভুলবো না। আমার সব থেকে বড় প্রমাণ, আমার ঠাকুমা বেঁচে আছে এখন, সেও শুনেছে, ঠিক আছে। ঘটনাটা ছোট, 10 মিনিটের একটা ঘটনা, কিন্তু ওই যে জিনিসটা হয়েছে, আমার পুরো দৃঢ় বিশ্বাস তারপর থেকে যে এই জিনিসগুলো হয়। একজন মারা গেছিল, সেই জানান দিয়েছিল সেই ক্ষেত্রে। সে আমার ঠাকুমার খুব ভালো বন্ধু ছিল, পাড়ারই একজন। তো ওকে। সে দরজায় নক করেছে, দুবার করে নক করেছে, ঠিক আছে, দুবার। আমি করে দেখাবো নকটা কিভাবে করেছিল। একদম। তোমার ধরো এটা কাঠের দরজা, নকটা কিভাবে হয়েছিল এরকম, দুবার হলো দরজায়, ঠিক আছে। এবার আমি তখন অনেক রাত জাগতাম, রাত জেগে কি করতাম, ভিডিওস দেখতাম, ঠিক আছে, ইউটিউবে এই ভিডিও ওই ভিডিও। তখন আমার শখ ছিল ইউটিউবার হবো, ইউটিউবে কাজ করব, বঙ্গাই হব, এই হব এই হব, এরকম এরকম একটা আমার মানে শখ ছিল। আমি সব প্রথম থেকেই আমার ইচ্ছে যে মানুষ আমাকে চিনবে আমার কাজের জন্য। তো আমি ভিডিওস দেখতাম কিভাবে ভিডিও এই করতে হয়, কিভাবে বানাতে হয়, এই করতে হয়। আমার ঠাকুমা তখন আমার সাথে শুতো, আমার তো মা মারা গেছে, ঠাকুমা আমার সাথে শুতো। তো সেই ক্ষেত্রে তখন রাতের বেলা আমি তখন হেডফোন নিয়ে দেখতাম না, এমনি নর্মাল সাউন্ড আস্তে করে দেখতাম। হঠাৎ করে এই আওয়াজটা যে হলো দরজায়, ফার্স্ট টাইম যখন নকটা হলো, আমি ভাবছি যে জিনিসটা মানে ইঁদুর নয় কুকুর, আমাদের বাগান আছে, ঠিক আছে, বেড়ালও হতে পারে, ওরা মারামারি করে, তো ওরাই হয়তো করছে। আমি কে রে, যা তো, ঠিক আছে, এরকম যেরকম হয়। কিন্তু আমি দেখছি না কোনো কুকুরের চেঁচানোর আওয়াজ, না কোনো বেড়ালের কোনো আওয়াজ, ইঁদুরেরও কিছু নেই, আর কোনো মানে সেরকম ইয়ে না, জাস্ট নর্মাল নখ, মানুষের মতো নখ। তো মানুষের মতো নখ কিভাবে কেউ করতে পারে, ঠিক সেটাই। আছে। এবার হয়ে গেল, ফার্স্ট টাইম আমি ইয়ে করিনি, অত গা করিনি। সেকেন্ড টাইমও সেম নক করেছি, দুবার করেই নক, দুবার করে নক, দুবারে বেশিও না কমও না। হলো, আমি আবার বলছি কে রে, যাই ইয়ার্কি মারছিস, আমি চোর টোর একটা ভেবেছিলাম যে হ্যাঁ এটা হতে পারে, ঠিক আছে, এটাও আমি ভেবেছি, আমার মাথায় সব রকম চিন্তা ছিল, আমি তোমাকে একদম শিওর হয়ে তারপর বলছি কথাটা। অত গা করিনি। থার্ড টাইম হয়েছে, যখন থার্ড টাইম আমি রেগে গেছি। এবার আমার ঠাকুমা তখন উঠে গেছে, ঠাকুমা বলছে যে কি হয়েছে, কারণ দেখো এরকম ভাবে আওয়াজ করছে, ঠিক আছে, আমি তো ভাবছি চোর, আমি কি উঠে দেখবো, যাই উঠে তাহলে লাঠিটা নিয়ে, যা হবে দেখা যাবে। বলছে যে ঠিক আছে, এখন যাস না, দরকার নেই, এবার যদি আওয়াজ হয় তখন আমি উঠবো, তুই উঠিস। আমি তখন কি করেছি, আমার সামনের যে বাড়িটা, আমার বন্ধু থাকে ওখানে পাড়ার, তো তো ওদের ব্যালকনি আছে দোতলায়, ওরা একটু লেট করে শোয় রাতের বেলা। এটা কিন্তু অনেক রাতের ঘটনা না, এটা সামথিং 12:30 ওইরকম টাইমের ঘটনা, 12টা থেকে 12:30 ওকে। মিডিলে। আর তখন আমি বলেছি যে দেখ তো এরকম একটা ব্যাপার হচ্ছে, এরকম আওয়াজ করছে, আমি ফোনে ফোনে বলছি হবে,
ঠিক আছে, এরকম আওয়াজ হচ্ছে, তুই তো জেগে আছিস, তুই ব্যালকনি থেকে শুধু দেখ, আমাদের বাগানটা দেখা যায় ওর ব্যালকনি থেকে, হুম। যে এই আমাদের এই দরজাটার সামনে কেউ আছে কিনা যে বদমাইশি করছে বা ডিস্টার্ব করার জন্য এরকম করছে। চোর ফোরও তো থাকতে পারে, অনেক একসাথে থাকতে পারে, বলা যায় না। বাগানটা আমাদের অন্ধকার, অতটাই লাইট নেই ওখানে। ও বলছে ঠিক আছে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তুই ফোনে থাক আমার সাথে, এবার যদি আওয়াজ হয় একদম চুপচাপ হয়ে যায়, এবার যদি আওয়াজ হয় তখন তুই বেরোস, আমি তো দেখতে পাচ্ছি, আমি যাচ্ছি ওখানে। এবার ও ব্যালকনিতে এসছে, ও বলছে ভাই এখন এখানে কেউ নেই, আমি এখন যা দেখতে পাচ্ছি এখন এখানে কেউ নেই। বললাম, ঠিক আছে দাঁড়া একটুখানি, শুধু দাঁড়া দেখি আওয়াজটা হয় কিনা, যদি না হয় তাহলে ভাববো যে মানে কেউ বদমাইশি করে চলে গেছে। তুমি বিশ্বাস করবে না, আমি শুয়েছি, এবার আমি ওয়েট করছি, ভগবান আওয়াজটা যেন হয়, আওয়াজটা যেন হয়, এবার আমি ডাকছি যেন আওয়াজটা হয়। তো কিছুক্ষণ পরেই আমার ঠাকুমা জেগেছে, সেম দুবার নক হলো। বললাম, এই তো আওয়াজটা হয়েছে। আমার আনন্দ লেগেছে যে আওয়াজটা হয়েছে, না তো সবাই আমাকে বলবে যে ভুল। তো তখন বলছে ভাই ওখানে কেউ নেই। এইবার তুমি আমাকে কথাটা বলো, বা তোমার অডিয়েন্স যদি বলতে পারে, কেউ যদি আমাকে বলতে পারে যে একটা দরজা যার সামনে কেউ নেই, সেই দরজা একজন দেখছে যে কেউ দাঁড়িয়ে আছে কিনা ওখানে, সেখানে মানুষের মতো নক কিভাবে কেউ করতে পারে? করতে পারে না। একদম। সাধারণ ইয়েতে তো করতে পারে না। তারপরে বেরিয়েছি, বেরিয়ে ও এসছে, আমি বেরিয়েছি, ঠিক আছে। তো তার আগে কি হয়েছে, যে এই ঠাকুমার যিনি বান্ধবী ছিলেন, যিনি মারা গেছিলেন ওই দিনকে, তার বডিটা জাস্ট কিছুক্ষণ আগে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমার ঠাকুমা তখন ঘুমিয়ে পড়েছিল। আমার ঠাকুমা কিন্তু জানে না যে ওর বডি এনে নিয়ে মারা গেছে, এটা জানে, কিন্তু বডি এনে যে চলে গেছে এটা কিন্তু জানতেন না আমার ঠাকুমা। ওকে। তো তখন আমরা বেরিয়েছি, আমি বললাম যে ধুর, এই এক্ষুনি বডি নিয়ে গেল, কুকুর ডাকলো, ওরা কান্নাকাটি করলো, ঘুমটা আজকে মনে হয় হবে না, ঠিক আছে। তো ও এসছে, বলছে ঠিক আছে অসুবিধা নেই, ওখানে কিন্তু কেউ ছিল না, আমি তো দেখলাম, যদি কিছু হয় পরে রাতে ওরা ডাকিস, ফোন করিস, আমি তো জেগে থাকি, ডাকিস, আমি 2টো 3টে অব্দি জেগে থাকি, ডাকিস। তো ও যখন গেছে বাড়িতে, ও তখন ওর ডিনারটা হয়নি। তো তখন ও যেটা দেখে, ঠিক আছে, ও খেতে বসেছে, ওর হাতে 3টে আঁচড়ের দাগ। ওই বন্ধুটার হাতে? হ্যাঁ, যাকে আমি ডেকেছিলাম, ওর হাতে 3টে আঁচড়ের দাগ। 3টে আঁচড়ের দাগ, আমাকে বলছে যে ভাই আমার হাতটা না খুব জ্বালা করছিল, জানিস তো। বাড়িতে এসে আমি যখন হাত ধুচ্ছিলাম তখন খুব জ্বালা করছিল। যখন আমি হাতটা দেখলাম, মানে হাত ফাত ধুয়েছে মুছে, দেখি 3টে আঁচড়ের দাগ। না তুই মিথ্যা কথা বলছিস, আমার বিশ্বাস হচ্ছে না, আমাকে ফটো তুলে পাঠিয়েছিল। ওর হাতে পুরো স্পষ্ট এই জায়গাটা দিয়ে 3টে আঁচড়ের দাগ ছিল। 3টে আঁচড়ের দাগ মানে, মানে ওকে পছন্দ হয়নি যে ও এসছে এই ইয়েতে, তো ওকে আঁচড়টা দিয়ে দিয়েছে। ও যে বলেছে যে দেখে নেবো, বুঝে নেবো, এই জিনিসটা সবসময় বলি যে এই ফিল্ডে ধরো যারাই কাজ করে, যারা খুব ভালোভাবে কাজটা করে, তারা একটা জিনিস জানে যে গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট। তুমি যদি রেসপেক্ট দাও তবে তুমি রেসপেক্ট পাবে। এন্টিটিদের আমার থেকে বিশাল সেলফ রেসপেক্ট, মানুষের যা সেলফ রেসপেক্ট নেই তার ওর থেকে অনেক বেশি ওদের আছে, ঠিক আছে। তুমি যদি রেসপেক্ট দিয়ে কাজ করো, রেসপেক্ট দিয়ে কথা বলো, তোমাকে রেসপেক্ট ফিরিয়ে দেবে ওরা, অনেক সময় হেল্পও করে। ওই যে ওই কথাটা বলেছিল আমি বুঝে নেবো, হয়তো ওই জিনিসটার জন্যই আমার এখন এত কাজ করে, আমার মনে হয় যে এখনো, যে ওটার জন্যই কিন্তু ওর হয়েছিল। কিন্তু আমার গায়ে, আমি খালি গায়ে ছিলাম লাঠি নিয়ে, আমার কোনো কিচ্ছু, আমার গায়ে আজ অব্দি কিচ্ছু হয়নি। আমি এত জায়গায় এত কিছু ফিল করেছি। আমি অনেক টাইম আগে আমি এন্টিটি দেখতে পারতাম খুব হালকা পাতলা, খুব কম, কিন্তু আমি পারতাম। যদি কেউ ভূত কিছু, দেখতে পারতে তুমি? হ্যাঁ খুব হালকা, খুব ভুল, ওইভাবে তো মানুষের মতো দেখা যায় না, খুব ওকে। হালকা, ঠিক আছে। ধরো তুমি বসে আছো, তোমার পেছনে ধরো কেউ কোনো এন্টিটি দাঁড়িয়ে আছে, খুব হালকা বয়সে দেখা যেত। আমি এই জিনিসটা, মানে আমি বেশি দিন আমার সাথে ছিল না জিনিসটা, হয়তো কোনো একটা ইয়ে হয়ে গেছিল, হয়তো আমি সেইভাবে হয়তো ওরা আর দেখা দিতেও চাইনি, ঠিক আছে। তো আমি এখন ওই জিনিসটা করতে পারি না, কিন্তু আমি ফিল করতে পারি। কিন্তু আজ অব্দি আমি এত জায়গায় গেছি, হন্টেড প্লেসেও গেছি, কেউ আমার কোনো ক্ষতি করেনি। উল্টে আমি বলবো যে আমাকে হেল্প করেছে। এই যে আমি এই ফিল্ডে কাজ করছি, এই ঘটনাগুলো বলছি তোমাদেরকে, অডিয়েন্স জানছে, যত অডিয়েন্সই জানুক, একটা অডিয়েন্স জানলেও জানছে তো। একদম। তো এটা আমি মনে করি যে ওরা একটা সাইড থেকে আমাকে হেল্প করছে। যদি ওরা না চাইতো এটা পসিবলই হতো না। তো একটা আশীর্বাদ। আর সত্যি বলছি, অনেকে বলে যে আমার এই হয়েছে, ওই হয়েছে, এই ক্ষতি হচ্ছে, ফ্যামিলিতে এই ক্ষতি হচ্ছে। অবশ্যই এই যখন তুমি এই ফিল্ডে কাজ করো, এই ক্ষতিগুলো কিন্তু হয়, ফ্যামিলিতে একটা ইয়ে চলে আসে। কিন্তু আজ অব্দি আমার সাথে কোনোদিনও কোনো কিছু খারাপ কিছু হয়নি। আমার নিজের ক্ষতি হয়েছে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আমার কোনোদিনও কোনো ক্ষতি হয়নি। আমার ফ্যামিলিরও এই কাজের জন্য আমার আজ অব্দি কোনো ক্ষতি হয়নি। ভূত দেখার ইনসিডেন্টটা বললে, প্রথম কোথায় দেখেছিলে ভূত? ভূত দেখার ইনসিডেন্টটা বলতে কি বলতো, মানে খুব হালকা। আমার বাড়িতে যেই তো ঘটনাটা বলেছিলাম তোমাকে, আমি তখন গান বাজনা করতাম। গান বাজনা করতে করতে প্র্যাকটিস করছি 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 করছি, হট করে দেখলাম একটা পা বেরিয়ে গেল। তোমাকে আমি বলেছিলাম ওই ইনসিডেন্টে। ওকে। তোমার মার মৃত্যুর পর হুম যেগুলো হুম ঘটেছিল তোমার অনেক সাথে? সময়, অনেক সময় একটা ইনসিডেন্ট এরকম মানে আছে, ওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। একটা ছেলে, ঠিক আছে, খুব নোংরা একটা জামা প্যান্ট পরে, বাচ্চা ছেলে, হেঁটে হেঁটে, আমি দেখতাম, আমি অনেকবার দেখতাম ওকে, ব্যারাকপুরে ব্যারাকপুরে এই দিয়ে দেখতাম, ও হেঁটে হেঁটে যাচ্ছে,
ঠিক আছে। কোন জায়গাটা, ব্যারাকপুরের কোন? ব্যারাকপুরের যে কোনো জায়গায় হোক, আমি ধরো ক্যান্টনমেন্টের দিকে গেলাম, কি আমাদের গেটের এখানে এলাম, কি আমাদের আনন্দপুরের দিকে গেলাম, ঠিক আছে, যারা জানে না তারা তো বুঝতে পারবে না, তুমি বুঝতে পারছো। তো আমি মাঝে মাঝে না ওকে দেখতাম, আমি ভাবতাম হয়তো এখানকারই কোনো ছেলে। তো আমি ওকে না দেখতাম, ঠিক আছে। এবার দেখে 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 যখনই দেখতাম কোনো না কোনো খারাপ খবর আমার কাছে আসতো, ঠিক আছে, কোনো না কোনো খারাপ খবর আমার কাছে আসতো। আমি ওকে যতবার দেখেছি, 7 থেকে 8বার আজ অবধি দেখেছি ওকে, হয়তো আমি সবসময় আমার কাছে কোনো কোনো খারাপ খবর এসছে, বা আমার গাড়িতে স্ক্র্যাচ পড়ে গেছে, ঠিক আছে, বা আমি গাড়ি থেকে পড়ে গেছি অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে, এই জিনিসটা আমার সাথে হয়েছে। তারপরে বাড়িতে অশান্তি হয়েছে। তো কিছু কিছু এন্টিটি থাকে যারা এই জিনিসগুলো মানে খারাপ করার জন্য তারা দায়ী থাকে। তো পরে একদিন কিভাবে আমি এটা বুঝতে পারলাম যে ও মানুষ নয়। আমার সাথে আমার একটা বন্ধু ছিল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি খেলতে যাচ্ছিলাম, তো বিকেলবেলা, একদম বিকেলবেলা খেলতে যাচ্ছিলাম। তো আমি দেখি ওই ছেলেটা আসছে। এবার আমি তো, আমার তো মাথায় চলছে যে যখনই আমি ওকে দেখি কিছু খারাপ হয়, আবার ওকে দেখছি কি খারাপ হবে। আমাকে বলছে, ওই দেখতে পাচ্ছিস, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এবার ও বলছে, কোথায় ছেলে, কেউ তো নেই। এরকম কি বলছে, কোথায় ছেলে কেউ নেই মানে? ওই তো দেখ, ওই লোকটা, একটা বয়স্ক লোক ছিল ওর সাইডেও দাঁড়িয়ে ছিল, ওই দেখ ওই বয়স্ক লোকটার পাশে ছেলেটা, ছোট ছেলেটা, বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছিস না? ধুর, গালাগালি দিয়ে বলছে, ধুর কেউ নেই। আমি তখন মানে, যেহেতু এই জিনিসগুলো নিয়ে আমি ইয়ে করছি, ভূত প্রেতের গল্প বলবো এইসব নিয়ে, তখন আমি বুঝলাম যে তাহলে কি আমি ভুল দেখছি নাকি ও দেখতে পাচ্ছে না। এই জিনিসটা আমার মাথায় এলো। আমি বললাম, ও আচ্ছা, তাহলে হয়তো হতে পারে। আমি চেপে গেলাম ব্যাপারটা। সেদিনকেই খেলতে গিয়ে ওর সামনে 4টে দাঁত পড়ে গেল ভেঙে। তোমার বন্ধুটা? উইকেট কিপার দাঁড়িয়ে ছিল, ব্যাটিং করছিল ব্যাটসম্যান, ব্যাটটা এমনভাবে পেছনে লেগেছে, এখান থেকে দাঁত খুলে পড়ে গেছে। তো এরকম মানে জিনিস হয়েছে, ঠিক আছে। আর ওর এখানে স্টিচও পড়েছে, থ্রোটে স্টিচও আছে ওর। তো এইরকম মানে জিনিসপত্র কিন্তু আমি দেখেছি, আমি ফিল করেছি নিজে। এখন আমি ওকে আর দেখিও না, আর আমার সেরকম কোনো ইয়েও হয় না। কিন্তু আমার আমার কোনো দিন কোনো ক্ষতি সেরকম কিছু কিন্তু হয়নি, কেউ করেনি ওরা। অনিরুদ্ধ, আজকে আমরা অনেক কিছুই জানলাম। তুমি যে ইনসিডেন্ট গুলো আমাদের সাথে শেয়ার করলে, সেটাও আমরা এখন অব্দি আমার হয়তো মনের এক কোনো কোনাতে বিশ্বাস হচ্ছে না বা হচ্ছে, সেটা এখনো অব্দি তর্কের বিষয়ই থাকবে। বাট যার সাথে হয় সেই বোঝে, তুমি যেটা বারবার বলছিলে। যদি আমার সাথে ঘটনাটা ঘটতো, তাহলে আমিও বলতাম যে হ্যাঁ, এই জিনিস বলে কিছু আছে বা এই জিনিস বলে কিছু হয়। এখন ইন্টারনেটের দুনিয়ায় অনেক এরকম ধরনের কাহিনী আছে, বা অনেকে অনেক বিষয় বলছে। এবার তার মধ্যে যে কটা সত্যি আর কটা মিথ্যে, সেটাই বলা মুশকিল হয়ে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আবারও আসার জন্য। আমরা আবারও চাইবো যে তুমি আমাদের আরো একদিন টাইম দাও। যেহেতু তুমি অডিয়েন্সের কাছে স্পষ্টভাবে বলেই দিলে যে তোমার কাছে হয়তো 10-12টা কথাই আছে যেটা বলার যোগ্য। কারণ বানিয়ে কিছু বলা যায় না, আর বানিয়ে বলা গেলে সেটা ধরাও পড়ে যায়, যে মানুষ দেখলেই বুঝে যায় কে বানিয়ে বলছে আর কে সত্যি বলছে। তো সেই জিনিসটা আমি চাইবো যে আবারও তুমি এসে সেই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করো। তোমার আজকে আমাদের সাথে পডকাস্ট দিয়ে কেমন লাগলো? আমার সবসময় এখানে এসে ভালো লাগে, ঠিক আছে, কারণ তোমাদের যে এখানে এনভায়রনমেন্টটা বা তোমরা যেভাবে শুট করো, এটা ফ্রেন্ডলি একটা নেচার থাকে। এই নয় যে খুব সিরিয়াস কিছু এরকম হচ্ছে। আর এই ইনসিডেন্টগুলো দেখো, আমি তোমাকে বললাম যে আমার কাছে বেশি ইনসিডেন্ট তো নেই, যেগুলো আছে সেগুলো আমি যতদিন থাকবে আমার কাছে, যেগুলো মনে হবে যে শেয়ার করতে পারবো সেগুলো আমি শেয়ার করবো। যেহেতু এই ফিল্ডে এখন আমি আর কাজ করি না, এই ভূত প্রেত রিলেটেড ডাইরেক্ট আমি কাজ করি না, আমি নিউমোলজিটাই বেশি করি, বাস্তুটা করি। তো এই ফিল্ডে আমি বেশি ঢুকে গেছি। তো যদি কোনোদিন আর কোনো ইনসিডেন্ট হয় যেটা আমার মনে হয় যে শেয়ার করা যাবে, তখন আমি শেয়ার করব তোমার সাথে, ঠিক আছে, বা বাকি যে আমাকে ডাকবে তার সাথে। কিন্তু আপাতত এই কিছু ইনসিডেন্ট আছে, সেগুলো আমি শেয়ার করব অবশ্যই। যতদিন আমি থাকবো ততদিন জিনিসগুলো যদি হয় আমি অবশ্যই শেয়ার করবো। ভালোই লাগে আমার আসতে এখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্টটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে অনুরোধ আমার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ। বাই বাই।